নমস্কার, ইওর অক্টোপাসের আরও একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি আপনাদের ভালো লাগার একটি গল্প, রহস্য রোমাঞ্চের গল্প এবং সর্বোপরি লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের গল্প। লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চের গল্পগুলি আপনারা বরাবরই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এসেছেন, তাই আবারও আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি বর্তমানে বাংলা সাহিত্যের অন্যতম লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের গল্প। আজকে শুনবেন তাঁরই লেখা ইস্টার দ্বীপের রহস্য। গল্প পাঠে রানা ও অন্যান্য চরিত্রগুলোতে লিও এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ইস্টার দ্বীপের রহস্য। সমুদ্রের উত্তাল উর্মিমালার মাঝে মোচার খোলার মতো ভেসে চলেছে ছোট্ট একটা ক্যানো নৌকা। মাঝে মাঝে মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বড় বড় ঢেউ। কাঠের পাটাতন আঁকড়ে বসে রয়েছে। যে লোকটা নৌকা চালাচ্ছে তার মুখ একটা ঘাসের টুপিতে ঢাকা। চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখটা একবার ঘুরিয়ে আনলাম। জল, শুধুই জল, নীল, গাঢ় নীল, নীলচে সবুজ। কখনো ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে তা ফেনিল সফেদ। এ যেন এক মহাপ্লাবন। কোথায় চলেছি, কেন চলেছি, কিছুই জানি না। আবার একটা বড় ঢেউ এসে ধাক্কা দিল ছোট্ট কেন নৌকাকে। আমি পড়তে পড়তে নিজেকে সামলে নিলেও ভিজে একসা হয়ে গেলাম। মুখে নোনা জল ঢুকে গিয়েছিল। কাস্তে কাস্তে উঠে বসলাম। সত্যি ভিজে গেছি। ঘামে ভিজে সপ সপ করছে সারা শরীর। গায়ের ফতুয়াটা চিপলে জল পড়বে। মুখের ভিতর একটা কষাটে স্বাদ। আস্তে আস্তে চোখ সয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম নিজের ঘরেই রয়েছি। আসলে স্বপ্ন দেখছিলাম আমি। ঘামে ভিজে গেছি। এসিটা কখন যেন বন্ধ হয়ে গেছে। বোধহয় ঘুমের ঘরে রিমোটে হাত পড়ে গিয়েছিল। সব জানলা দরজা বন্ধ। ঘরটা গুমোট হয়ে উঠেছে। তাই পাশের ঘরের বড় ঘড়িতে ঢং ঢং করে 2 ঘন্টা বাজল। তার মানে এখন রাত 2। কিছুক্ষণ বসে থাকলাম। তারপর এসি অন করে জল খেয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না। এমন একটা অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম কে জানে। সমুদ্রে গেছি মাত্র 2 বার, ওই দীঘা আর পুরী। বোটিং করারও তেমন অভিজ্ঞতা নেই। ইদানিং তেমন কোনো সিনেমাও দেখিনি। 5-7 বছর আগে লাইফ অফ পাই দেখেছিলাম। কিন্তু আজকের এই স্বপ্নটা বড্ড খাপ ছাড়া। কেন এমন স্বপ্ন দেখলাম কে জানে। না, ঘুম মনে হয় আজ আর আসবে না। সারাদিন কাজের চাপে পার্সোনাল মেইল দেখার সময় পাই না। স্মার্টফোনেই মেল বক্স খুললাম। 2 লোন, একটা হেলথ চেক আপ। দেখতে দেখতে মেলে চোখ আটকে গেল। ফিলিপ মেল করেছে। ফিলিপ আমার বন্ধু। ও বেঁচে আছে? কোথায় আছে এখন ফিলিপ? চিন্তা করতে করতে খুলেই ফেললাম মেলটা। নেট বড্ড স্লো রাতের বেলা। গোল গোল ঘুরেই চলেছে। ফিলিপ সরকার আমার বহু পুরনো বন্ধু। বলতে গেলে সেই ছোট্টবেলার সঙ্গী। বাবা ছিল বাঙালি, মা আমেরিকান। অবশ্য এমিলি আন্টি 20 বছর এদেশে ছিলেন। আস্তে আস্তে শাড়ি পরে শুক্তো রাঁধতেও শিখে গিয়েছিলেন। খুব সুন্দর পায়েস রান্না করতেন ফিলিপের জন্মদিনে, আর রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন। ফিলিপ পড়াশোনা করে হয়েছিল মেরিন ইঞ্জিনিয়ার। চাকরি পেয়েছিল একটা বিদেশি জাহাজে। মাসের পর মাস জলেই থাকত। এক একটা ভয়েজ শেষ করে মাসখানেক কলকাতায় থাকত।
তখন ওর মুখে নানা রকম অভিজ্ঞতার গল্প শুনতাম আমরা। একবার এক সামুদ্রিক ঝড়ে 9 দিন একটা ছোট্ট দ্বীপে আটকে পড়েছিল। ওই অচেনা ফল আর সামুদ্রিক মাছ পুড়িয়ে খেয়েছিল ওই 9 দিন। আরেকবার এক দ্বীপে পৌঁছে গিয়েছিল যেখানে নানা রকম বিষাক্ত সাপের বাস। সেবার নাকি সাপের মাংস খেয়ে বেঁচে গেলেও পেটের অসুখ করেছিল ব্যাটার। সেই ফিলিপ 1.5 বছর আগে কলকাতা ছেড়েছিল একটা মস্ত জাহাজ নিয়ে, বাণিজ্যিক জাহাজ। পরে শুনেছিলাম প্রশান্ত মহাসাগরে ওদের জাহাজটি হারিয়ে যায় এক সামুদ্রিক ঝড়ে। একটা লাইফ বোটে মাত্র 7 জন নাবিক বেঁচে গিয়েছিল। আমেরিকা ও জাপানের সাহায্যে প্রশান্ত মহাসাগরের বুকে অনুসন্ধান চালিয়েও ওদের কোনো খবর পাওয়া যায়নি। সেই ফিলিপ আমায় মেল করেছে দেখে আনন্দে চোখে জল এসে গিয়েছিল। মেলটা খুললাম। প্রিয় অর্পিত, অবাক হচ্ছিস নিশ্চয়ই। হ্যাঁ, আমি বেঁচে আছি, তবে এমন অবস্থায় আছি যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বাবা মারা যাওয়ার পর মা পিথরগড়ে নিবেদিতা আশ্রমে চলে গিয়েছিল, তুই জানিস সেটা। মায়ের সঙ্গে তারপর খুব ক্ষীণ যোগাযোগ ছিল আমার। সেবার একটা বড় ভয়েসে বেরিয়েছিলাম, তুই নিশ্চয় জানতিস। 5 দিনের দিন আমরা প্রশান্ত মহাসাগরের বুকে ভাসছি। সেই সময় আমাদের জাহাজটা এক বিশাল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। 4 দিন ধরে সেই ঝড় চলেছিল। জাহাজের প্রচুর ক্ষয়ক্ষতির পরে যখন সবে সামলে উঠেছি, সে সময় জাহাজটা একটা ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবে যায়। ঝড়েই বেশ কিছু সঙ্গীকে হারিয়েছিলাম। এবার জলে পড়ার পর আর কাউকে দেখতে পাইনি, তবে আমি একটা কাঠের টুকরো ধরে ভাসতে থাকি, কিন্তু আশেপাশে কোনো বড় জাহাজ বা নৌকা চোখে পড়েনি। একটা সময় মনে হয়েছিল আর বাঁচব না। 2 দিন পর ভাসতে ভাসতে একটা দ্বীপের দেখা পাই। প্রশান্ত মহাসাগরের বুকে এই অঞ্চলে ছোট ছোট আগ্নেয়দ্বীপ রয়েছে কিছু। আমি যে দ্বীপটায় পৌঁছেছিলাম সেটা খুবই ছোট, জনবসতি নেই। কলা আর কিছু ফলের গাছ ছিল, আর ছিল টিলা পাহাড়, একটা মৃত আগ্নেয়গিরি, একটা মিষ্টি জলের ঝর্ণাও ছিল। দ্বীপে পশু পাখি তেমন ছিল না, টুকটাক ফলের গাছ ছিল, মাছ তো ছিলই জলাশয়ে, তাই খেয়ে বেঁচেছিলাম। 1.5 মাস পর একদিন একটা নৌকায় কিছু ট্রাইবাল লোক এসেছিল ওই দ্বীপে। ওরাই আমায় উদ্ধার করে নিয়ে যায় কিছুটা দূরে ওদের দ্বীপে। সেখানে জনবসতি ছিল। এই সেই রহস্যময় রাপা নুই দ্বীপ, যা ইস্টার আইল্যান্ড নামে পরিচিত। মেয়াইয়ের নাম শুনেছিস নিশ্চয়ই। মেয়াই হলো বিশাল বিশাল পাথরের মূর্তি, যা এই দ্বীপের সমুদ্রের ধারে দাঁড় করানো আছে। এর আগে দূর থেকে দ্বীপটি কয়েকবার দেখেছি। এই দ্বীপ থেকে চিরির দূরত্ব 2300 মাইল। অল্প সংখ্যক রাপানুই উপজাতি এখনও টিকে রয়েছে দ্বীপটিতে। ওরা বাইরের বিশ্বকে পছন্দ করে না। এই আদিম উপজাতির সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন রহস্য আর মিথ। দ্বীপে একটা ছোট্ট এয়ারপোর্ট রয়েছে। কিছুটা অংশ চিলি উন্নত করার চেষ্টা করছে। এই রাপানুইতে তুই একবার আয়, এমন কিছু তোকে দেখাবো যা সারা বিশ্ব জানলে চমকে উঠবে। আসলে মেল করিস। অবশ্য আমি যেখানে আছি সেখানে কোনো নেটওয়ার্ক নেই। 15 দিন পর পর এই শহরে আসি আমি, তখন মেল চেক করতে পারি, তাই ফোন রাখিনি। দেশে ফেরার আগে একবার এই রহস্য উদ্ঘাটন করতে চাই, তাই তোর সাহায্য চাইছি। তোর মেলের প্রতীক্ষায় রইলাম। তোর বন্ধু ফিলিপ। 22 ঘন্টা আগে মেলটা ঢুকেছে। রাপানুই নামটা কোথায় যেন শুনেছিলাম, ঠিক মনে পড়ছিল না। আনমনে গুগলে টাইপ করলাম রাপানুই, আর এক অদৃশ্য জগৎ ভেসে উঠল আমার চোখের সামনে। 5ই এপ্রিল 1722 সাল। দিনটি ছিল ইস্টার সানডে। একজন ডাচ আবিষ্কারক জ্যাকব রেগেবেন আবিষ্কার করেছিল এই দ্বীপ। তারই নাম ইস্টার দ্বীপ। আমি প্রাচীন ভাষা নিয়ে পড়াশোনা করেছি, পেশায় আমি ফিলোলজিস্ট। এইবার মনে পড়ল, নামটা শুনেছিলাম এক প্রফেসরের কাছে। আসলে ওই দ্বীপেও রয়েছে একটা প্রাচীন ভাষা, রঙ্গরঙ্গ। বহু শিলালিপি রয়েছে সেখানে, আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু মূর্তি, যাদের বলা হয় মোয়াই। দ্বীপের লোকবসতিও খুব কম। ফোন বন্ধ করে দেখি ভোর 5টা। মন তখন ছুটে চলেছে রাপানুই দ্বীপে। কি রহস্য ওখানে অপেক্ষা করছে জানি না, তবুও দ্বীপটা যেন আমাকে টানছে। মনে মনে বললাম, আসছি আমি ফিলিপ, খুব তাড়াতাড়ি আসছি।
মাতাভেরি এয়ারপোর্ট রাপানুই দ্বীপের একমাত্র এয়ারপোর্ট। আর এখানে ল্যান্ডিংটা ভীষণ থ্রিলিং। প্রশান্ত মহাসাগরের নীল জলের উপর প্রায় প্লেনের চাকা ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বোধহয় জলেই নেমে পড়বে বিমান, কিন্তু প্রায় জল ছুঁয়ে রানওয়ের বুকে একটা পাখির মতো নেমে এলো আমার উড়োজাহাজ। লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে এলাম, আর ঠিক এয়ারপোর্টের বাইরে বাঁধানো জায়গাতে ফুল গাছের ঝাড়ের পাশে দাঁড়িয়েছিল ফিলিপ। ওকে দেখে জড়িয়ে ধরলাম। এতদিন পর ওকে এভাবে দেখব কখনো ভাবিনি। ইস্টার দ্বীপের এই ছোট্ট শহরটা খুবই সুন্দর, পরিষ্কার ও সাজানো। এখানে বেশিরভাগই হোমস্টে, হোটেল কম। নেটেই দেখেছিলাম আসার আগে। ফিলিপ আমার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। আমরা শহরের শেষভাগে একটা সুন্দর লাল পাথরে দোতলা বাড়িতে এসে ঢুকলাম। এক মাঝবয়সী স্পেনীয় মহিলা আমাদের স্বাগত জানালেন এক ধরনের শরবতের সঙ্গে। দোতলার ঘরে থাকার ব্যবস্থা। কাঠের সিঁড়ি দিয়ে উঠে এলাম উপরে। ঘরটি খুব সুন্দর, ছিমছাম, দুটো পরিষ্কার বিছানা, আর পাশেই বাথরুম। মিষ্টি আলুর আটার রুটি, শুকনো মাংস, জ্যাম আর কলার কাস্টার্ড দিয়ে দুপুরের খাওয়াটা মিটতেই ফিলিপকে চেপে ধরলাম। এই 1.5 বছরে ওর বয়স যেন 10 বছর বেড়ে গেছে। শরীর ভেঙেছে, চুল পাতলা হয়েছে বেশ। আমি ওকে বললাম, এই কিসের টানে তুই এখানে পড়ে আছিস? এবার খুলে বল, কি সেই রহস্য? আমার তো জায়গাটা দারুণ লেগেছে। ডেকে তো এনেছি বলবো বলেই। আপাতত বিশ্রাম নে, কাল থেকে আর শহরের সুখ পাবি না ভাই। এই দ্বীপের 70% অঞ্চল এখনো আদিম রহস্যের জালে মোড়া। কয়েক ধরনের উপজাতি গোষ্ঠী রয়েছে ওই সব অঞ্চলে। সভ্যতার আলো এখনও ওদের স্পর্শ করেনি। সেখানেই রয়েছে রহস্যের ভাণ্ডার। কাল ভোরে আমরা রওনা হব। আপাতত শহরে আমার কিছু কাজ আছে, আমি সেসব শেষ করে আসি। বাকি কথা পরে বলবো। আমায় আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ও বেরিয়ে গেল। ও চলে যেতেই আমি বাইরের ছোট্ট বারান্দায় এসে বসলাম। দূরে সাগরের নীল জল, ওখানেই কিছু মোয়াই চোখে পড়ছে। মোয়াই হলো দৈত্যাকার কিছু প্রাচীন পাথরের মূর্তি, যা এই দ্বীপকে ঘিরে রয়েছে। হাজার হাজার বছর আগে এই দ্বীপের অধিবাসীরা আগ্নেয় শিলা কেটে এই বিশাল মূর্তিগুলো নির্মাণ করেছিল। এক একটা মূর্তি কম করে 20 টন ওজন হবে। মূর্তিগুলো যে বেদির উপর বসানো তাকে বলে আহু। কোনো মূর্তির মাথায় আবার টুপির মতো আরেকটা চাঙড় বসানো। বিকেলে আমি একাই আশেপাশে বেশ খানিকটা ঘুরে এলাম। ফিলিপ কখন আসবে জানি না। দ্বীপটি খুব সুন্দর, তবে যানবাহন নেই বললেই চলে, তাই দূষণও নেই। সমুদ্রের ধারে সেই রহস্যময় মূর্তিগুলো সার দিয়ে একটা আহুর উপর দাঁড় করানো। আহুর গায়ে রঙ্গরঙ্গ লিপিতে কিছু লেখা রয়েছে, তবে পড়তে পারলাম না আমি। ইতিহাস বলে বহু যুগ আগে পলিনেশীয়বাসী কিছু লোক এই দ্বীপে এসে আটকে পড়েছিল। তারাই এখানে বসতি গড়ে তোলে। কিন্তু এই লিপি কাদের আবিষ্কার বা কারা সেই লেখা লিখেছে তা নিয়ে নানা রকম কথা প্রচলিত। সঠিক কোনো তথ্য পাওয়া যায় না অবশ্য। একটা সময় সমুদ্রের জলের রং ঘন হয়ে এলো। কমলা বলটা আস্তে আস্তে সমুদ্রের জলে ডুবে গেল। আমিও ফিরে এলাম সেই হোমস্টেতে। সন্ধ্যার পর ফিলিপ ফিরে এলো। 2 ব্যাগ বোঝাই কত কী জিনিস এনেছে। আমি একাই ঘুরে এসেছি, সেটা ওকে বললাম। রাতে আর তেমন কথা হলো না। পরদিন ভোরে একটা জিপে সব মাল বোঝাই করে চললাম আমরা। কিছুক্ষণ পর শহরের সীমানা ছাড়িয়ে পাথুরে পথে ঝোপঝাড় পেরিয়ে এঁকে বেঁকে ছুটল আমাদের গাড়ি। এই দ্বীপে বড় গাছ তেমন নেই। কিছু পাম জাতীয় বৃক্ষ যাদের উচ্চতা এই 10 ফুট, আর কিছু বড় গাছ, তাদের নাম তোরোমিরো, নেটেই দেখেছিলাম। বাকিটা ঘাস আর গুল্ম জাতীয় গাছে ভরা। আসলে নতুন কোনো জায়গায় গেলে আমি জায়গাটা সম্পর্কে যতটা সম্ভব জানতে চেষ্টা করি, বই পড়ে বা নেট ঘেঁটে। তবে ফিলিপ আমায় তখনও কিছু বলেনি।
দুপুরে আমাদের নিয়ে গাড়ি এসে পৌঁছলে একটা আদিবাসীদের গ্রামে। গাড়ির পথ এখানেই শেষ। ফিলিপ আমায় বলল, গাড়ি ছেড়ে দিচ্ছি, বাকি পথ পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যেতে হবে। কিছুটা এগোতেই ওকে দেখে একদল লালচে চুলের বাচ্চা ছুটে এলো। ও হেসে হেসে ওদের সবাইকে টফি দিল। কয়েকটা বড় প্যাকেট আর পিঠে ব্যাগ নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। সামনে কিছু কুঁড়ে ঘর। এরপর গ্রামের এক মাতব্বর আমাদের দেখে এগিয়ে এলো। ফিলিপের সঙ্গে কি এক স্থানীয় উপজাতি ভাষায় কথা বলল। ফিলিপ আমায় দেখিয়ে কিছু একটা বলল এবং আমার সঙ্গে পরিচয়ও করালো। গ্রামের লোকেদের ওষুধ ও অন্যান্য জিনিস দিল ফিলিপ। আমি সব দেখছিলাম। ফিলিপ ওদের স্থানীয় ভাষাতে কথা বলছিল। জাহাজে বিভিন্ন দেশ ঘুরত বলে ও অনেক ভাষা বলতে পারত। চাতালে বসে রাতের আকাশ দেখতে খুব ভালো লাগছিল। দূষণ নেই বলে প্রচুর তারা দেখা যাচ্ছিল আকাশে। আমাদের মিষ্টি পানীয় আর এক ধরনের রুটি খেতে দিল গ্রামের লোকেরা। রাতটা এই গ্রামে কাটিয়ে পরদিন দুটো সাদা ঘোড়ায় মালপত্র চাপিয়ে আমরা রওনা দিলাম আরও গহীনে। এই দেশে যানবাহন কম থাকলেও ঘোড়া রয়েছে প্রচুর। তবে আমরা চলেছি সভ্যতার উল্টো পথে। ফিলিপ তখনও আমায় কিছুই বলেনি। দুটো ছোট ছোট টিলা, কিছু ঝোপঝাড় আর একটা লেক পার করে সন্ধ্যায় আর একটা গ্রামের কাছে এসে পৌঁছলাম। অধিবাসীরা ফিলিপকে চেনে। ওকে দেখে খুব খুশি হলো মনে মনে। আসলে ওদের জন্য ফিলিপ অনেক বাজার করে এনেছিল শহর থেকে। তবে আমায় দেখে ওরা বোধহয় খুব একটা খুশি হয়নি। এবার আমাদের একটা উঁচু মাটির ঘরে থাকতে দিল। পাশেই একটা ঝর্ণা। সন্ধ্যায় আগুন জ্বালিয়ে বসা হলো সামনের উঁচু চাতালে। ফিলিপ আগেই বলেছিল এই অঞ্চলে হিংস্র বা বড় জানোয়ার নেই। পাখি ছাড়া কিছু চোখেও পড়েনি। রাতে গ্রামবাসীদের সঙ্গে বনমোরগের মাংস আর এক ধরনের রুটি আর মধু দিয়ে সারলাম আমাদের ডিনার। আরই কি হলো, এদের গোত্রপ্রধান। ওরা ওদের ভাষাতে কথা বলছিল। ফিলিপ দোভাষীর মতো কিছু কথা আমায় বুঝিয়ে দিচ্ছিল। ও বলল, এরাই দ্বীপের প্রতিষ্ঠাতা হতুমাতুয়ার বংশধর। ওরা সবাই বিদায় নিয়ে চলে গেল একটু পরে। জায়গাটা ফাঁকা হতেই ফিলিপ আমায় মৃদুস্বরে বলল, সভ্য মানুষদের কিন্তু এরা ঘৃণা করে, কারণ দাস ব্যবসার জন্য এই দ্বীপের বহু নাগরিককে ধরে নিয়ে গেছে ইউরোপীয়রা। তাছাড়া বিদেশিরা আসলেই নানা রকম রোগ ছড়ায় এমন মনে করে এরা। বুঝলাম আমাকে ওরা সভ্য সমাজের প্রতিনিধি ভেবে নিয়ে ওভাবে দেখছিল। একটু ঢোক গিলে ফিলিপকে বললাম, তুই কি করে মিশে গেলি এদের সঙ্গে? এই যে এত খরচ করছিস, টাকা কোথা থেকে আসছে রে? আচ্ছা, কেন তুই এখানে পড়ে আছিস ভাই? আমার সঙ্গে দেশে ফিরে চলে এবার। ও মৃদু হেসে বলল, বলবো বলবো, সবই বলবো। তোকে বলবো বলেই তো এভাবে ডেকে নিয়ে এলাম এখানে। ওই দিকের একটা পরিত্যক্ত দ্বীপ থেকে আমায় যখন ওরা উদ্ধার করেছিল, তোকে তো আগেই বলেছিলাম, তখন আমি প্রায় বিবস্ত্র, চুল দাড়িতে ঢাকা এক জঙ্গলি। কিন্তু আমার পিঠের ব্যাগে কিছু দামি জিনিস, একটা সোনার চেন, ঘড়ি আর কিছু ডলার থেকে গেছিল, যা অবশ্য তখন ছিল প্রায় মূল্যহীন। একসময় আমি জাহাজের কিছু খালাসির থেকে মাঙ্গারেভান ভাষা শিখেছিলাম, যা স্থানীয় পলিনেশিয়ানদের ভাষা। সেই ভাষার সঙ্গে এদের প্রচুর মিল। সে ভাষায় কথা বলেছিলাম এদের সঙ্গে, তাই আমায় এরা নিজেদের কোনো হারিয়ে যাওয়া লোক ভেবেছিল প্রথমে। সে সময় ওদের মধ্যে একটা পেটের অসুখ ছড়িয়েছিল। আমার কাছে কিছু ওষুধ ছিল যা কাজে লেগে যায়, তাই আমায় ওরা ভগবান মনে করে। ওদের সঙ্গে থাকতে থাকতে বুঝতে পারি মানুষগুলো খুব সহজ সরল, তাই প্রয়োজনে ওদের জন্য আমার টাকা খরচ করি আমি। আমার ধৈর্যের বাঁধ ভাঙছিল আস্তে আস্তে। সেই রাপানুই থেকেই বলবো বলবো করে যাচ্ছে ফিলিপ। মেইলেও বেশি কিছু বলেনি আমায়। বললাম, কি এক রহস্যের কথা বলে আমায় এভাবে টেনে আনলি তুই? আর কিছু তো বললিও না। রহস্য আছে রে, এই পুরো দ্বীপটাই একটা আস্ত রহস্য। তুই তো একজন ফিলোলজিস্ট, রঙ্গলিপির নাম শুনেছিস? পেট্রোগ্লিফ, ওই পাথরের ওপর খোদাই করা ছবি, এক ধরনের জ্যামিতিক লিপি। চিনিস তুই ওই লিপি? ওই মোয়াইদের বেদিতে কিছু দেখেছি সেদিন। পড়তে আমি কেন, কেউই পারেনি এখনো। এখানে কিছু গুহায় এমন লিপিতে প্রচুর কথা লেখা রয়েছে। তাছাড়া এমন কিছু রয়েছে যা দেখলে তুই অবাক হবি। তোর কি মনে হয় এই লিপি ওরা কোথায় শিখল?
আসলে কি জানিস, রঙ্গরঙ্গ নিয়ে তো তেমন কোনো চর্চা করেননি ঐতিহাসিকরা, আর ফিলোলজিস্টরাও এই ভাষা নিয়ে তেমন কোনো কাজ করেননি। আমার মনে হয় আসলে ইস্টার দ্বীপের অবস্থানই এর জন্য দায়ী। এই দ্বীপ এতটাই দুর্গম অঞ্চলে যে সভ্য জগতের এ ভাষা নিয়ে আলোচনা খুব কম হয়। তার মানে তুইও এ ভাষা পড়তে জানিস না? অবশ্য আমিও সেটাই ভেবেছিলাম। নিভে আসা আগুনের ধোঁয়ার ফাঁক দিয়ে ফিলিপকে দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। দূরে ছায়া ছায়া পাহাড়ের দিকে তাকিয়েও বলল, এরা কিন্তু বেশ প্রাচীন উপজাতি, বহু বছর বাস করছে এই দ্বীপে। ওদের যে দেবতা তার ছবি দেখাবো তোকে কাল, অবাক হয়ে যাবি তুই। ওই যে দূরের পাহাড়, ওটা একটা আগ্নেয়গিরি। এই দ্বীপে 3টে বড় ও কয়েকটা ছোট আগ্নেয়গিরি রয়েছে, তবে সব মৃত বা সুপ্ত। ওই আগ্নেয়গিরির পেছনেই লুকিয়ে আছে রহস্য। আরে কি রহস্য? এইসব উপজাতিদের নানা রকম আরাধ্য দেবতা থাকে, এ তো সবাই জানে। একটু বিরক্ত হয়েই বললাম আমি। দেবতা নিশ্চয়ই থাকে, কিন্তু তাদের পরনে স্পেস স্যুটের মতো পোশাক থাকে কি? মানে কেমন পোশাক? কোথায় সেই দেবতা? আজ শুয়ে পড়, কাল তোকে নিয়ে যাব। আসল রহস্য তো লুকিয়ে আছে ওই দেবতার গুহাতে। চমকে যাবি ওসব দেখলে। মানে আরো রহস্য আছে এখানে? আরে আমার তো কেমন সব গুলিয়ে যাচ্ছে। আমি সবটা শোনার জন্যে উদ্গ্রীব হয়ে উঠেছিলাম। বললাম তো, তোর সব প্রশ্নের উত্তর না জানলেও কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবি কাল। বাকিটা উদ্ঘাটন করতেই তোকে ডেকেছি ভাই। এবার শুয়ে পড়, কাল ভোরে উঠে শুরু হবে আমাদের অভিযান। তবে গ্রামবাসীদের যেন সন্দেহ না হয়। ওরা এমনিতে শান্ত স্বভাবের হলেও বিদেশিদের খুব একটা বিশ্বাস করে না। সেই বিশ্বাসই আমি জিতে নিয়েছি। বাঁশের মাচায় চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম। নানা রকম কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের দেশে পাড়ি দিলাম আমি। ক্লান্ত শরীর গভীর ঘুমের সাগরে তলিয়ে যেতে বেশি সময় নিল না। ঘোড়ার পিঠে চড়ে চলেছি পোকাটিকে জ্বালামুখীর দিকে। এইসব আগ্নেয়শিলা কেটেই তৈরি হতো মোয়াই। আদিবাসীরা পূর্বপুরুষের মূর্তি তৈরি করে গ্রামের দিকে মুখ করে বসাত, কারণ ওদের ধারণা ছিল ওই মূর্তিরা ওদের পাহারা দেবে, বিপদ থেকে রক্ষা করবে। তবে কোনো মূর্তি পড়ে গেলে তাকে তোলা ছিল বারণ, কারণ ওরা মনে করত সেই মূর্তি তাহলে অভিশাপ দেবে। কিন্তু এত ভারী মূর্তিগুলো কি করে ওই সমুদ্রের ধারে টেনে নিয়ে যেত কে জানে। ঝোপ জঙ্গল ছাড়িয়ে ঢালু পথে চলেছি। বেশ কিছু তোড়ামিরো গাছ ছাড়া নতুন কোনো গাছ চোখে পড়ল এই পথে। আমি আর ফিলিপ ছাড়াও আরো 2জন এই উপজাতির লোক রয়েছে আমাদের দলে। ওদের নাম জেনেছি সকালে, বান্টু আর শ্বেত। ঘোড়ার পিঠে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে দুপুরে আগ্নেয় পর্বতের নিচে একটা গুহায় পৌঁছে গেলাম আমরা। ঘোড়াগুলোকে গাছের সঙ্গে বেঁধে আমরা গুহায় প্রবেশ করলাম। তবে তার আগে বান্টু আর শ্বেত ওদের দেবতার পূজা করল। ওদের ধর্মের পৌরাণিক চরিত্রগুলোর নামের মধ্যে আছে মাকে মাকে নামে এক দেবতা, আছেন আকু ইয়াকু, যিনি গুহা পাহারা দেন। গুহাতে ঢোকার সময় সুর করে তারা এই মন্ত্র পড়ল, ফিলিপ আমায় কানে কানে বলল, কিছু বুঝতে পারলি? ওরা ওদের গুহার দেবতাকে গান গেয়ে সন্তুষ্ট করছে। ওরা এই দেবতাদের খুব ভয় পায়, তাই বলছে আমাদের যে নিয়ে এসেছে তার জন্য যেন পাপ না হয় ওদের। পূজা শেষে ওদের পিছু পিছু গুহায় ঢুকলাম আমরা। আর ঢুকে আমি অবাক, এত দেওয়াল চিত্র, পেট্রোগ্লিফ, প্রাচীন রঙ্গরঙ্গ ভাষায় লেখা কত কিছু। ফটো তুলতে তুলতে বললাম, ফিলিপ কি লেখা রয়েছে এগুলো তুই কি কিছু জানিস? ওরা এই লিপি পড়তে পারে? কি বলছে ওরা? ওখানেই সমস্যা।
এই লিপি এখন আর সবাই পড়তে জানে না। এই লিপি নাকি বহু প্রাচীন লিপি, শুধু দলপতিরাই এটা জানতো একটা সময়। 1862 সালে পেরুভীয় দাস ব্যবসায়ীরা প্রায় 1500 জনকে ধরে নিয়ে যায়। এদের সব নেতারা ধরা পড়ে। এরপর জলবসন্ত ছড়িয়ে পড়ে এ অঞ্চলে। লোকসংখ্যা কমে হয় 111। তাও বেশ কয়েকটি গোষ্ঠী মিলে, শুধু এরা নয়, এদের আবার সব গোষ্ঠীর দেবতা আলাদা। এই পাহাড়ের উপর যে গোষ্ঠী থাকে তাদের দেবতা আবার মেয়াই কাভা কাভা। ওই উপজাতিরা আবার বেশ হিংস্র, কিন্তু এই মুহূর্তে রঙ্গ আর কেউ জানে না এই দ্বীপে, আর তাই ওরা যোগাযোগ করতে পারছে না ওদের দেবতাদের সঙ্গে। আমি দেওয়াল চিত্রগুলো খুঁটিয়ে দেখছিলাম, জ্যামিতিক নিয়মে আঁকা ও লেখা। লেখাগুলো দেখলে মনে হয় নৃত্যরত কিছু মূর্তি। ওদের সঙ্গে এবার বিশাল গুহাটা পার হয়ে একটা সরু গিরিখাতের মাঝখান দিয়ে চলতে শুরু করলাম। কখনো দেখে মনে হলো কোনো একদিন এখানে কোনো ঝর্ণা ছিল, যদিও এখন এখানটা শুষ্ক। সামনে আবার একটা গুহা, আবার চলল পূজা ও মন্ত্রপাঠ। এই গুহাতেও সচিত্র রঙ্গ ভাষায় কত কি লেখা। সংস্কৃত ভাষার সঙ্গে মনে হলো কিছু যেন মিল রয়েছে ভাষাটার। ক্যামেরায় বন্দি করলাম সব লেখাগুলো। সরু গুহাটা শেষ হয়েছে একটা হল ঘরে। চারিদিকে রয়েছে আরও কিছু গুহা মুখ। মশালের আলোয় অবাক হয়ে দেখলাম ছাদটা গোল, অনেকটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো। আর এখানে আঁকা সৌরজগতের ছবি। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে বুঝলাম এটা আমাদের চেনা সৌরমণ্ডলের ছবি নয়। এখানে সূর্যের 5টা গ্রহ, প্রতিটা গ্রহের 2-3টে উপগ্রহ। যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। ঘরের উত্তর দিকের দেওয়ালে স্পেস শ্যুট পড়া একটি ছবি, ওদের দেবতা। বান্টুরা তাকেই পূজা করে বাও করছিল। ফিলিপের ইশারায় আমিও করলাম। ফিলিপ আমায় চাপা গলায় বলল, কিছু বুঝতে পারছিস তুই? না, তবে এসব কথা আমি নেটে কিছু পড়েছি। নেহাত দ্বীপটা দুর্গম, তাই সভ্য জগতের পা কম পড়েছে। না হলে। আমায় থামিয়ে ফিলিপ বলতে শুরু করলো, আজ 1 বছর আমি এই অঞ্চলে রয়েছি, কেন ফিরতে পারিনি দেখাবো তোকে। আসল চমক এখনো বাকি রয়েছে। চল চল আমার সঙ্গে, এদিকে। এবার একটা সরু গুহা দিয়ে চলতে শুরু করলাম আমরা। সব মশাল নিভিয়ে 2টো বড় ব্যাটারি চালিত আলো জ্বালিয়ে আমরা চলেছি। গন্ধকের হালকা গন্ধ নাকে আসছে। একটা আগ্নেয় পাহাড়, এসব দাহ্য পদার্থ তো থাকবেই এখানে, তাই মশাল ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে গুহার ছাদ নিচু হচ্ছিল। একটা সময় গুহার ছাদ নিচু হতে হতে হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা হলো আমাদের। বুকে হেঁটে কয়েকশো মিটার চলার পর মৃদু জলের আওয়াজ পেলাম। সামনের বাঁক ঘুরতেই একটা ঝর্ণা পাহাড়ের বুকের ভেতর দিয়ে বইছে থির থির করে। মাথা তুলে দাঁড়িয়ে শ্বাস নিলাম জোরে। জলপথে কিছুটা গিয়ে ঝর্ণা আবার 3 ভাগে বিভক্তও হয়েছে। ফিলিপ খুব ভালো করে মুখগুলো পরীক্ষা করে একটা মুখে ঢুকলো। আমি লক্ষ্য করছিলাম ঝর্ণার ধারে এক ধরনের নীলচে পাথর। 2টো হাতে নিতে সে তার বান্টু চিৎকার করে উঠল ভয়ে। ওদের মুখ দেখে ভয় পেয়ে পাথর 2টো ফেলে দিলাম। কিছু বুঝলি তুই? মাথা নাড়লাম আমি। ওগুলো অপরিশোধিত হীরা, কিন্তু ওরা মনে করে এগুলো ওদের দেবতার বর্জ্য, যা ছুঁলে ওদের ক্ষতি হবে। ওরা ছোঁয় না, ভাগ্যিস ছোঁয় না, তাই তো বিদেশিরা জানে না এই সম্পদের কথা। ফিলিপ খুব নিচু স্বরে বলল আমায়, এর মানে এটা একটা হীরার খনি? আগ্নেয়গিরি, কার্বন, হীরা? আমি আবার একটা পাথর তুলতে যেতেই ফিলিপ বলল, তুলিস না, ওরা যেমন সরল তেমন সাংঘাতিক হিংস্র হয়ে ওঠে বিশ্বাসে আঘাত লাগলে। টাকার কথা জানতে চেয়েছিলি সেদিন, আমি কোথায় এত টাকা পাই এবার বুঝতে পারছিস নিশ্চয়ই। এই হীরা আমি একটা বিক্রি করেছি শহরে গিয়ে কয়েক মাস আগে।
তবে যাকে বিক্রি করেছি তাকে বলেছি আমেরিকায় পেয়েছি। এখন তুই আয় আমার সাথে, এরপর যা দেখবি তার জন্য প্রস্তুত হ মনে মনে। আরও কিছুক্ষণ পর আমরা আবার একটা বড় চাতালে এসে পৌঁছলাম। পায়ের নিচটা অল্প উষ্ণ, জায়গাটা বেশ গরম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। রুমাল দিয়ে মুছে উপরে তাকালাম। উপরের ছাদের অর্ধেক নেই, সেখান দিয়ে দিনের আলো ঢুকছে ভেতরে। ফিলিপ মুচকি হেসে আমায় বলল, গরম লাগছে? আসলে আমরা আগ্নেয়গিরির পেটের ভেতর পৌঁছে গেছি। 2 লক্ষ বছর আগে শেষ অগ্নুৎপাত হয়েছে এখান থেকে। এবার কিছুটা উপরে উঠতে হবে। আয় এদিকে, আমার সঙ্গে এভাবে চল। বান্টুদের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছিল। ওদের ভাষায় ওরা ফিলিপকে কিছু বলল। ও উত্তরে ওদের ফিরে যেতে বলল। একটু গাঁই গুঁই করে ওরা ফিরে গেল। আমরা শুকনো খাবার দিয়ে পেট পুজো সেরে নিলাম একটা বড় পাথরে বসে। তারপরে দুটো দেওয়ালের মাঝে একটা সরু খাড়া পথে এগিয়ে গেলাম ফিলিপকে লক্ষ্য করে। সরু পাথরের খাঁজে পা রেখে প্রায় 300 ফিট উপরে উঠে এলাম দুজনে। আবার একটা চওড়া বারান্দা মতো। কিন্তু এসব কি? চারদিকে তাকিয়ে বিস্ময়ে বাকরুদ্ধ আমি। একধারে কিছু সোলার প্যানেলের মতো যন্ত্র বসানো রয়েছে, পাথরের একটা সময় ঘড়ি ওধারে, কিছু স্বচ্ছ কাচের যন্ত্রাংশ। কাচের আর ধাতুর এইসব ব্যবহার এরা শিখল কি করে? এইসব দেখে তো বহু পুরনো মনে হচ্ছে। ধুলোর ও ছাইয়ের আস্তরণ সরিয়ে সব দেখলাম, কিছু ভেঙেও পড়েছে। বুঝলি অর্পিত, এইসব এক প্রাচীন স্পেস স্টেশনের ধ্বংসাবশেষ, বহু পুরনো। এদের দেবতা আসলে অন্য গ্রহের জীব। এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে। আমার ধারণা ওই বড় বড় মূর্তিগুলোই ছিল দ্বীপটা চেনার চিহ্ন। প্রশান্ত মহাসাগরের বুকে এমন একটা নির্জন দ্বীপকে বেছে নিয়েছিল এলিয়েনরা। এখানকার উপজাতিরা ওদের দেবতা মানত। ওদের দেবতার ছবি দেখে প্রথমে আমি এমনই কিছু ভেবেছিলাম। 1 বছর ধরে ওদের বিশ্বাস অর্জন করে জায়গাটা খুঁজে পেয়েছি। তোকে একমাত্র বিশ্বাস করে জানাতে পারলাম। আর যদি সভ্য মানুষরা এর খোঁজ পায়, দলে দলে ছুটে আসবে। ক্ষতি হবে এই সব আদিবাসীদের। ওদের সরলতার সুযোগ নিয়ে ওদের ক্ষতি করবে সভ্য মানুষরা। তুই সব দেখে গোপনীয়তা বজায় রেখে সঠিক লোককে জানাতে পারবি, আমি জানি সেটা। কিন্তু ওরা আমাদের সঙ্গে এলো না, ওভাবে চলে গেল কেন? আমি প্রশ্ন করলাম। বান্টুরা? ওরা এখানে আসতে ভয় পায়। আর এলিয়েনরা আর আসে না কেন? ফিলিপ মেশিনগুলো দেখতে দেখতে আমায় বলল, হয়তো কোনো বিপর্যয়ের পূর্বাভাস পেয়েছিল। দ্বীপটি ভূমিকম্প প্রবণ আর জলোচ্ছ্বাস হয়েছিল তার প্রমাণ আছে। হঠাৎ আমার চোখ পড়ল মাটিতে। ওটা ঠিক কি? পাথরের পিছনে একটা স্ফটিকের কিউব মতো, 9টা করে খোপ, অনেকটা রুবিক কিউবের মতো, তবে বড়। স্বচ্ছ স্ফটিক হলেও জিনিসটা হাতে নিতেই হালকা রঙিন মনে হলো। ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। প্রতিটা ঘরের মধ্যে খুব সূক্ষ্ম কিছু লেখাও রয়েছে, কিন্তু বড্ড আবঝা। ফিলিপ ওটা হাতে নিয়ে দেখল, ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। হঠাৎ মনে হলো লেখাটা বদলাচ্ছে, এক এক দিকে এক এক রকম রং ছড়াচ্ছে স্ফটিকটা। বাইনারি ল্যাঙ্গুয়েজ। স্ফটিকের দিকে তাকিয়ে আমি অস্ফুটে বলে উঠলাম। ফিলিপ অবাক হয়ে বলল, এটা দিয়ে কি সংযোগ স্থাপন করা যাবে ওদের সঙ্গে? আমার স্মার্টফোনে একটা অ্যাপ আছে বাইনারি ল্যাঙ্গুয়েজ ডিকোড করা। ফোন খুলতেই অদ্ভুতভাবে টাওয়ার পেয়ে গেলাম এখানে। চট করে অ্যাপ খুলে ডিকোড করতে শুরু করলাম। সংকেতগুলো প্রায় সব বুঝতে পারছি এবার। অবাক হতেও ভুলে গিয়েছিলাম আমি। হঠাৎ স্ফটিকের থেকে 6 রঙের আলো ঠিকরে পড়ল ওই মেশিনটার উপর, আর মনিটরের মতো স্বচ্ছ অংশটা কাঁপতে শুরু করলো। একটা SOS ভেসে এলো বাইনারি ল্যাঙ্গুয়েজে। কেউ জানতে চাইছে আমাদের পরিচয়। স্ফটিকের কিউব ঘুরিয়ে বাইনারিতেই উত্তর দিলাম, আমরা এই গ্রহের বাসিন্দা। কয়েক সেকেন্ড পর উত্তর ভেসে এলো। প্রেরক জানালো, এই গ্রহে বড্ড হিংসা আর লোভ, তাই ওরা আর যোগাযোগ রাখতে চায় না। আমাদের গ্রহ ওরা ত্যাগ করেছে বহু যুগ আগেই। আমি আর ফিলিপ
বোকার মতো তাকিয়ে আছি। কিউবের আলোগুলো নিষ্প্রভ হয়ে যাচ্ছে, আবার সব যেন হারিয়ে যাচ্ছে। হঠাৎ আমি লিখলাম, এখন এখন এই গ্রহে শান্তি বিরাজ করছে, আমরাও শান্তিকামী, যোগাযোগ রাখতে চাই নতুন করে। কয়েক সেকেন্ড যেন মনে হচ্ছে কয়েক বছর। অপেক্ষা করতে মন চাইছে না। আবার লিখলাম, আমরা বন্ধু হতে চাই। এবার সিগন্যাল এলো, লিখছে, আমাদের গ্রহটা খুব ছোট, কিন্তু হিংসা নেই, তাই আমরা উন্নত। তোমাদের গ্রহে যোগাযোগ রাখতে চেয়েছিলাম, কিন্তু ওই গ্রহে শুধুই লোভ, হিংসা আর যুদ্ধ। আমাদের ক্ষতি হয়েছে এর আগে। কিন্তু এখন এই গ্রহে এসে দেখো, যুদ্ধ থেমে গেছে বহুকাল। লিখলাম আমি, কিন্তু আবার নিস্তব্ধতা। আমরা বারবার ওই গ্রহের মানুষকে বোঝাতে চেয়েছি, হিংসা সব কিছুকে শেষ করে দেয়। সম্পদের সমবন্টন লোভ দূর করে, কিন্তু সফল হয়নি। এখন এই গ্রহের মানুষরাও বুঝেছে সে কথা। কয়েকটা বিচ্ছিন্ন অঞ্চল ছাড়া সব জায়গায় শান্তি ফিরেছে। আমি লিখলাম, বর্তমানে আমাদের গ্রহের সদস্য মাত্র 900, এর মধ্যে 500 জন তোমাদের গ্রহের লোক। শেষবার আমরা কিছু লোককে নিয়ে এসেছিলাম প্রশিক্ষণ নেব বলে। 7 আলোকবর্ষ পার করে ওরা আর ফিরে যেতে পারবে না, কারণ তোমাদের গ্রহে গড় আয়ু কম। তবে ওদের পরবর্তী প্রজন্মকে ফিরিয়ে দিতে পারি। তারা সব দিক দিয়ে উন্নত। এমন 100 জনকে পাঠাতে পারি, যারা তোমাদের আরো উন্নত করে তুলবে। তবে এই দ্বীপে নয়, আরেকটা নতুন নির্জন দ্বীপ তৈরি হবে, নতুন যোগাযোগের মাধ্যম। আমি আর ফিলিপ অবাক হয়ে নিজেদের মধ্যে চোখে চোখে কথা বললাম। আমি লিখলাম, কেন, এই দ্বীপে কি সমস্যা? ওরা লিখল, সমস্যা আছে অনেক। এই দ্বীপের এক অংশে লেগেছে সভ্য মানুষের ছোঁয়া। বিমানপথের রাডারে ধরা পড়ে যাবে আমাদের আকাশযান। আমরা চাই না সবাই জানুক আমাদের কথা। আমাদের অবতরণের জন্য চাই এক নির্জন জায়গা, যেখানে সভ্যতার থাবা পৌঁছে যায়নি এখনো। তোমাদের এমন জায়গা জানা থাকলে বলো। ফিলিপের দু চোখে বিদ্যুতের ঝিলিক খেলে গেল সঙ্গে সঙ্গে। ও আমায় লিখতে বলল, আছে, মাত্র 100 মাইল উত্তরে রয়েছে আর একটা আগ্নেয় দ্বীপ। পাহাড়, গুহা, মিষ্টি জল সব রয়েছে। একটা মৃত আগ্নেয়গিরিও রয়েছে সেখানে। আমাদের এখনই লোকেশন পাঠাও। নির্দেশ ভেসে আসে ও পাশ থেকে। ফিলিপ ওর ব্যাগ থেকে কম্পাস বের করে পাথর দিয়ে দেওয়ালে আঁক কষতে থাকে। নিখুঁত জ্যামিতিক টানে ল্যাটিটিউড লঙ্গিটিউড এঁকে একটা বিন্দু আঁকে। স্ফটিকের আলোক ছটায় ধরে রাখি আমি সেই ছবি। পাঠিয়ে দিই আরেক সৌরজগতে, যেখানে অপেক্ষা করে আছে উন্নত এক প্রজাতি, যাদের আমরা ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমাদের আকাশযানের জন্য প্রয়োজন বিশুদ্ধ স্ফটিক। আমাদের সব শক্তির উৎস ওই স্ফটিক, যা এই দ্বীপে ছিল প্রচুর পরিমাণে। বিশুদ্ধ স্ফটিকের শক্তির মাধ্যমেই
আকাশযান ফিরতে পারবে তোমাদের গ্রহে। আমাদের জ্বালানি প্রায় শেষ, পারবে তো জোগাড় করতে? আমি আর ফিলিপ দুজনে ভাবছি বিশুদ্ধ স্ফটিক ঠিক কি। হঠাৎ আমি বলে উঠলাম, বুঝেছি বুঝেছি, স্ফটিক মানে ওই অপরিশোধিত হীরা, ওই নীলচে পাথর, ওটাই বিশুদ্ধ স্ফটিক, যা আগ্নেয়গিরি অঞ্চলে প্রচুর থাকে। ওদের চোখ এড়িয়ে আসার পথে আমি দুটো তুলে এনেছিলাম। এই দেখো, একটা বার করেই কিউবের সামনে রাখতেই শুরু হলো আলোর বিকিরণ। ওই স্ফটিক কিউব আরো উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু হীরকখণ্ড কালো হতে হতে কয়লায় পরিণত হলো। বহু দূর থেকে বাইনারি ল্যাঙ্গুয়েজে ভেসে এলো নির্দেশ, যোগাযোগ রাখতে হলে এই স্ফটিক আমাদের আরো চাই। ফিলিপ বলল, আছে, এই শক্তিশালী জ্বালানি ওই দ্বীপেও রয়েছে, এক মৃত আগ্নেয়গিরির ভেতর। আমরা ব্যবস্থা করব সব। আপাতত এখানেই বেশ কিছু হীরকখণ্ড খুঁজে আনা হলো। প্রশান্ত মহাসাগরের বুক চিরে ছুটে চলেছে কাঠের তৈরি ক্যানো নৌকাটা। ঢেউয়ের ধাক্কায় মাঝে মাঝেই খাড়া হয়ে যাচ্ছে, আবার লাফিয়েও উঠছে। ছোট্ট কাঠের পাটাতন আঁকড়ে উত্তেজনা চেপে বসে রয়েছি আমি। এক চন্দ্রপক্ষকাল বাদে আকাশযান আজ নামবে নতুন দ্বীপে। আপাতত গন্তব্য সেই অজানা দ্বীপ। আমাদের উত্তর পুরুষ ফিরে আসছে অবশেষে, সঙ্গে থাকছে নতুন জ্ঞানের ভাণ্ডার। ফিলিপ ওই নতুন দ্বীপের আবিষ্কারক। ঘাসের টুপি মাথায় কেন চালিয়ে নিয়ে যাচ্ছে ও আমায়। কাস্তের মতো চাঁদ উঠেছে আকাশের গায়ে। হঠাৎ মনে পড়ল সেই স্বপ্নটার কথা। একেই কি বলে কাকতালীয় ঘটনা? ওই স্বপ্ন দেখে উঠেই মেলটা পেয়েছিলাম সেদিন আমি। অবচেতন মন কি আগেই জেনে গিয়েছিল আমাদের এই অভিযানের কথা? কিন্তু তা কি করে সম্ভব? মাথার ওপর দিয়ে একটা বড় ঢেউ চলে গেল, চোখে মুখে নোনা জল ঢুকে গেল আমার। কিন্তু আর ভয় লাগছে না আমার। ওই দূরে সবুজ রঙের একটা লম্বা রেখা ধীরে ধীরে বড় হচ্ছে। নতুন দ্বীপের তটভূমি দেখা যাচ্ছে। আমাদের হাত ধরে ওই দ্বীপে গড়ে উঠবে এক নতুন সভ্যতা। অবাক হয়ে দেখলাম পূর্ব আকাশে একটা নীলচে আলোর ঝলক। আস্তে আস্তে বড় হচ্ছে ওই নীলচে চ্যাপ্টা বিন্দুটা। দ্রুত নেমে আসছে এই নতুন দ্বীপের দিকে। ওই যে আকাশযান আসছে, অন্য গ্রহের বন্ধুরা, যারা আসলে হয়তো পেয়ে যাব আমার অনেক অজানা প্রশ্নের উত্তর। আপনারা শুনছিলেন বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের গল্প ইস্টার দ্বীপের রহস্য। আজকের গল্প পাঠে ও অর্পিতের ভূমিকায় রানা, ফিলিপের ভূমিকায় লিও, বান্টু, শ্বেত ও অন্য গ্রহের বাসিন্দার ভূমিকায় আমি সৌভিক। গল্পের সূত্রধার আমি সৌভিক। গল্পের নাট্যরূপ দিয়েছে মোহর। নির্দেশনা ও পর্ব পরিচালনায় আমি সৌভিক। গল্পের প্রচ্ছদ পিক্সেলের টিম থেকে সৌভিক বালা। শব্দ সংযোজন ও আবহে 62 FPS স্টুডিও। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ইওর অক্টোপাস। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গল্পের উপস্থাপনা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যখনই গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমাদের গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তা শেয়ার করে নিতে পারেন আপনার কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সঙ্গে। এটি আপনাদের কাছে সম্পূর্ণ ফ্রি, কিন্তু এটা আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগায় একটা ফাঁকা ঘরে মাইকের সামনে এরকম বকবক করার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অক্টোপাস ফিরে আসবে আপনাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। নমস্কার।